তো পেঁচা চোখ বন্ধ করে রাখবে বলে আগামীকালকে সূর্যকে উঠবে না। এই সংসদ মানুক আর না মানুক গণভোটের রায় আমরা বাস্তবায়ন করবো, আদায় করে ছাড়ব। হ্যাঁ, গুগু বারবার আসে দাম পেয়ে চলে যেতে, কিন্তু কপাল যখন মন্দ তখন কিন্তু জালে বেঁধে যায়। এ প্রজন্ম যখন জেগে ওঠে তখন মাসের পর মাস আর বছরের পর বছর আন্দোলন করার প্রয়োজন হয় না। এই সংসদ যদি মজলুম জনগণের দুঃখ না বুঝে, তাইলে কোন দিনের কোন সংসদ বুঝবে? প্রতাপ মেজরিটির অহমিকায় ভুগে জাতিকে আবার ফেসিবাদের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে। আজকের এই বাংলাদেশ যে সংকটের মুখোমুখি হয়েছে, আজকে এরকম মানুষের বড় প্রয়োজন ছিল, জোর কদমের সামনে এসে বলবে জাতির সাথে যেটা করা হচ্ছে এটা অন্যায়। প্রতাপ মেজরিটির অহমিকায় ভুগে জাতিকে আবার ফেসিবাদের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে। তিনি বলতেন, ফেসিবাদ আর জনগণের আকাঙ্ক্ষার মাধ্যমে মধ্যখানে যদি অন্য কিছু এসে দাঁড়ায়, আমি সে শফিউল আলম প্রধান ফেসিবাদকে জনগণের দিকে এগিয়ে যেতে দেব না, এখানেই থামায় দেব। বর্তমান সংসদে সদস্য হিসাবে যারা ঢোকার সুযোগ পেয়েছেন, প্রবেশ করেছেন, তাদের সকলেই মজলুম। এর মধ্যে কেউ জেল কেটেছে, এর মধ্যে কেউ কুখ্যাত আয়না করেছে, এর মধ্যে কেউ ফাঁসির মঞ্চ থেকে ফিরে এসেছে, আবার এর মধ্যে কেউ নির্বাসন থেকেও দেশে ফিরে এসেছে। এরকম লোকদেরকে নিয়েই আমাদের বর্তমান সংসদ। এই সংসদ যদি মজলুম জনগণের দুঃখ না বুঝে, তাইলে কোন দিনের কোন সংসদ বুঝবে? এটি হবে চরম লজ্জা। 54 বছরের দফায় দফায় যে ফেসিবাদ বাঙালি বাংলাদেশি জাতিকে এগিয়ে যেতে দেয়নি, সেই ফেসিবাদকে 24-এর বিপ্লবীরা ছুড়ে মেরেছিল বঙ্গোপসাগরে, নালায় নর্দমায় ফেলে দিয়েছিল। এখন সেই নর্দমা থেকে এটাকে তুলে আনতে চায় তারা। মনে রাখা দরকার, এই প্রজন্ম প্রমাণ করে দিয়েছে, এ প্রজন্ম যখন জেগে ওঠে তখন মাসের পর মাস আর বছরের পর বছর আন্দোলন করার প্রয়োজন হয় না। তখন ওদের মুখ চিটিয়ে যুদ্ধ করার সিদ্ধান্তই ফেসিবাদীদের কলিজায় কাপড় ধরিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। এই প্রজন্ম যথাযথভাবে ফেসিবাদের বিরুদ্ধে এখনো তাদের অবস্থান স্পষ্ট। আমরা তাদের সাথে আছি, তারা আমাদের সাথে আছে। আমরা আপনাদেরকে কথা দিচ্ছি, প্রিয় বাংলাদেশে রক্তমূল্য, জীবন মূল্য, জেল মূল্য, যত মূল্য দিতে হয়, ফেসিবাদকে আর আমরা ফিরে আসতে দিব না ইনশাআল্লাহ। আমাদের এই জেনজিরা একজনকে সরাইয়া আরেকজনকে বসানোর জন্য এখানে আন্দোলন করে নাই। তারা ব্যক্তির এবং লিঙ্গের পরিবর্তন করার জন্য এই যুদ্ধ করে নাই, লড়াই করে। তারা লড়াই করেছে যে বন্দোবস্ত এই জাতিকে ফেসিবাদের জাতাকলে পিষ্ট করেছিল, সেই বন্দোবস্ত পরিবর্তন হয়েছে। আমাদেরও লড়াই তাই। আমরা বিশ্বাস করি ন্যায় এবং ইনসাফের ভিত্তিতে একটা দেশ এবং জাতি গঠন করতে হলে একটা দলের নিজের ভিতরেই আগে ন্যায় ইনসাফ এবং গণতন্ত্রের চর্চা হতে হবে। যাদের নিজেদের নেতাকর্মীদের হাতে নিজেদের নেতাকর্মীরাই নিরাপদ নয়, তারা 18 কোটি মানুষের নিরাপত্তা দিতে পারবে না। তারা জনগণকে গণতন্ত্র উপহার দিতে পারবে না। তারা ন্যায় এবং ইনসাফ জাতিকে উপহার দিতে পারবে না। জনগণ ঠিকই বুঝেছে, 24-এর জনগণ ঠিকই রায় দিয়েছে। হয়তো প্রশ্ন করতে পারেন, রায় যদি আপনারা পেয়ে থাকেন তাহলে সরকার গঠন করতে পারলেন না কেন? আমাদের রায়কে হাইজ্যাক করা হয়েছে, ডাকাতি করা হয়েছে, জনগণকে অপমান করা হয়েছে এবং ইতিমধ্যেই তার রাজসাক্ষীও পাওয়া গেছে। হ্যাঁ, গুগু বারবার আসে দাম পেয়ে চলে যেতে, কিন্তু কপাল যখন মন্দ তখন কিন্তু জালে বেঁধে যায়।
গোবর তুমি একবার জনগণের ধান খেয়েছো, আবার খাওয়ার চিন্তা করো না। এবার আসলে ঠিকই তোমার লেজ, ঠিকই তোমার পা, ঠিকই তোমার ডানা অবশ করে দেওয়া। বলবেন যে আপনাদেরকে জনগণ ভোট দিয়েছে, তার প্রমাণ কি? 70% জনগণ হার পক্ষে ভোট দিয়েছে, এটাই তার প্রমাণ। আমরা হার পক্ষে ছিলাম, আমরা হার পক্ষে আছি। আমরা জনগণের সুপ্রিম উইলে আমরা সম্মান দেখিয়েছি, আমরা দেখিয়ে যাব। এই সংসদ মানব আর না মানব, গণভোটের রায় আমরা বাস্তবায়ন করবো, আদায় করে ছাড়ব। অতীতের রেকর্ড এই বাংলাদেশে আছে। কেয়ারটেকার সহজে আসে না। ওই রকমই আমাদের আনা বিল ফেলে দেওয়া হয়েছিল। আমরা বলেছিলাম, চেয়েছিলাম সংসদে প্রতিকার, দিয়ে দিলেন আমাদেরকে জনগণের কাছে ফিরিয়ে। আমরা জনগণকে নিয়েই দাবি আদায় করবো এবং দাবি আদায় করছি। এই সংসদ আমাদের আকাঙ্ক্ষাকে উপলব্ধি করতে, সম্মান করতে ব্যর্থ হয়েছে। আমরা তাই বলেছি, জনগণের রায় বাস্তবায়নের জন্য এখন আমরা সংসদ থেকে জনগণের কাছেই ফিরে যাচ্ছি। পর্যাপ্ত সময় হাতে নিয়ে রওনা করেছিলাম, আসতে পারলাম না। কেন জানেন? বাংলাদেশ তেলের উপরে বাসছে, এই জন্য আমি আসতে পারি। সংসদে যখন সরকারি দলের মন্ত্রীরা কথা বলেন, এমপিরা কথা বলেন, তখন মনে হয় বাংলাদেশে এখন দুধের নহর নয়, তরল সোনার নহর এখন বয়ে যাচ্ছে। আমরা যখন জ্বালানি সংকট আর জনগণের ভোগান্তি নিয়ে কথা বলি, আমাদের নোটিশটা আলোচনায় আসতেই দেওয়া হয় না। হয় সত্য জনগণের কাছে প্রকাশ পেয়ে যাবে। তো পেঁচা চোখ বন্ধ করে রাখবে বলে আগামীকালকে সূর্যকে উঠবে না? অবশ্যই। আজকে সূর্য যেমন উঠেছে, কিয়ামত যদি না হয়, আগামীকালও ইনশাল্লাহ সূর্য পূর্ব দিকে উঠবে। পেঁচার চোখ বন্ধ থাকার উপর সূর্যের উঠা না উঠা নির্ভর করবে না ইনশাল্লাহ। পাম্পে, এক একটা পাম্পে লাইনে হাজার হাজার গাড়ি এবং মোটরসাইকেল দাঁড়ায় আছে লাইনের পর লাইন। এখন আর চাকাই ঘুরে। সেদিন দেখলাম যে একটা গাড়ি তেল নাই, এখন গাড়ি চালা আবার তেলও দিবে না। এই জন্য গাড়ির সামনে গরুর গাড়ি দিয়ে গাড়ি টানতেছে। আমাদের মন্ত্রীরা বলে, আগের চাইতে আমাদের তেলের রিজার্ভ এখন অনেক বেশি, চাহিদা বেড়ে গেছে। তো তোমরা তোমাদের তাইলে ব্যবস্থাপনার দুর্বলতা, এটা তোমরা শুধরাই উঠো না। জনগণকে কেন ভোগান্তি করছি? আজকে সেই গাড়ির চাপে পড়ে আমার গাড়ির তেল প্রায় শেষ হয়ে যাওয়ার পর 1 ঘন্টার মতো এই রাস্তায় কাটাই দিলাম। একদিকে তেল পাই না, আরেকদিকে তেল যা আছে ওই তেল না পাওয়া ভাইদের কষ্টের কারণে এই তেলও শেষ। শুধু তো গাড়ির তেল, কৃষি নির্ভর একটা দেশে এই মৌসুমে খামারিরা হা করে চেয়ে আসে, তাদের ফসলে সেচ করবে, পানি দিবে না। আবার এখন ওই কুলাইয়াতেও আবার তেল দেয় না, ডিজেল দেয় না, বলেছে না আপনি কার্ড নিয়ে আসেন। সে কার্ড আনবে কি হবে? এখন তাইলে পাম্পগুলো অটোমেটিক্যালি বন্ধ হয়ে যাবে। এর কুফল হিসাবে আগামী মৌসুমে আমাদের খাদ্য উৎপাদন মারাত্মক ব্যাহত হবে এবং খাদ্য ঘাটতিতে বাংলাদেশ পড়বে। অবশ্যই এই দেশে আমরা দুর্ভিক্ষ দেখেছি 74 সালে। কারো ঘর পড়ে আর কেউ সেই করে তাকে আলু পোড়া খায়। এখন যারা আছে তারা বোধহয় আলু পোড়া খাওয়ার অপেক্ষায় আছে।